আমি তোমাদের ক্যান্থারিস পড়াতে গিয়ে আমি অ্যাপিসমেল পড়াচ্ছি, অ্যাপিসমেলের দ্বিতীয় পার্ট। আমি তোমাদের ক্যান্থারিস পড়ানোর সময় বলেছিলাম ক্যান্থারিসের রোগীগুলির মূত্রযন্ত্র আক্রান্ত থাকে। আমি কিন্তু এখানে অ্যাপিসমেলেও বলবো যে অ্যাপিসমেলের রোগীর মূত্রযন্ত্র কিন্তু আক্রান্ত থাকে, তার সুস্থ মূত্র হয় না, মূত্রের জ্বালা, মূত্রের ধারণ ক্ষমতার অভাব, এবং দেখা যাচ্ছে যে স্বল্প মূত্র। আমরা কিন্তু এই লক্ষণগুলি যথেষ্টভাবে আমরা পাই। কিডনি আক্রমণ হোক, জরায়ু আক্রমণ হোক, ডিম্বাশয় আক্রমণ হোক, মস্তিষ্ক আক্রমণ হোক, যে রোগী আক্রমণ করুক না কেন তার সাথে চোখের নিম্ন পাতায় যেমন শোক থাকে, রোগী যেমন গরম কাতর থাকে, পিপাসাহীনতা থাকে, মানসিক লক্ষণগুলি আমি তোমাদের গত এপিসোডে বলেছিলাম, তেমন কিন্তু এখানে একটা কষ্ট, যেটা আমরা বলছি যে আউট কভারটা আক্রমণ করলে যে অবস্থাগুলি হয়, অর্থাৎ প্রদাহ সংযুক্ত অবস্থায় জ্বালা, হুল ফুটানো, ব্যথা, টাটানো, ব্যথা, এমন ধরনের অবস্থা, বা মূত্রযন্ত্র আক্রমণ হলে প্রস্রাব কমে যাওয়া, প্রস্রাবের স্বল্পতা এসে যাওয়া, আর প্রস্রাবের ধারণ ক্ষমতা, প্রস্রাবের জ্বালা, যন্ত্রণা, কষ্ট, কিছু না কিছু লক্ষণ তোমরা পাবাই। এই অবস্থাগুলি কিন্তু তোমরা মনে রাখবা। আমি এবার বহিরঙ্গ থেকে অন্তরঙ্গে পৌঁছাবো, তার কারণে অ্যাপিসমেলটা যেমন আউট কভার, তেমন আমি হিউম্যান বডির আউট কভারটা ধরে নেব। আগে প্রথম আউট কভারের মধ্যে আমরা সাধারণত হারপিস, জোস্টার, জোস্টার মানে পরাগায়না, গায়ে যে হারপিস হয় বা ইরিসিকেলাস হয়, উদ্ভিদ যুক্ত প্রদাহ, প্রচুর উদ্বেগ বেরিয়েছে এবং তার সাথে প্রদাহ, সেটা পক্স হতে পারে। তো যাই হোক, ইরিসিকুলাস হোক, হারপিস হোক, জোস্টার হোক, এরকম কিন্তু আমাদের, বা যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে আমাদের আর্টিকারিয়া, আম্বা, অ্যালোপ্যাথরা কথায় কথায় এরকম গায়ে ফুলে গেলেই বলে যায় অ্যালার্জি। অ্যালার্জি, আরে অ্যালার্জি বললে কোনো রোগ বোঝা না, অ্যালার্জি একটা অবস্থা মাত্র। দুধ খেলেই পাতলা পায়খানা হয়, ওটাও অ্যালার্জি। অ্যালার্জি মানে অসহ্য, অর্থাৎ দেহ সহ্য করে না। তোমরা মেডিকেল ডিকশনারি খুলে অ্যালার্জিটা পড়ে নিবা, তাহলে বুঝতে পারবা। যাক, রোগী বোঝানোর জন্য এক কথায় সেরে দেয় ডাক্তারবাবুরা, অ্যালার্জি। তো আমবাত, আর্টিকারিয়া, গরমের বৃদ্ধি, পরিশ্রমের বৃদ্ধি, রৌদ্রের বৃদ্ধি, এটা আমরা লক্ষ্য করতে পারি। এবং ঠিক মৌমাছিতে কামড়ালে যেমন হয় তেমন ধরনের ফুলে যাবে, সারা গায়ে ফুলে যাবে, চুলকানি হবে, জ্বালা হবে, হুল বিদ্ধবৎ যন্ত্রণা হবে, টাটানো বেদনা হবে, ঠিক মৌমাছিতে কামড়ালে যেমন হয় তেমন হয়। কেন্সার বলছেন অনেক সময় আমাদের ঔষধের অপব্যবহারেও কিন্তু এমন ধরনের আর্টিকারিয়া অর্থাৎ আমবাত অনেক রোগীর মধ্যে প্রকাশ পায়। অর্থাৎ ভুল করে ব্যবহার হোক, অতিরিক্ত ব্যবহার হোক, বা অ্যাপিসমেলের সাসেপ্টিবিলিটি অর্থাৎ প্রবণতা তার মধ্যে বেশি আছে, ব্যবহার করলে দেখা যায় যে তার মধ্যে ওই রকম ভাবে সারা গায়ে রবীন পাখির ডিমের মতন ওই রকম অ্যালার্জি বেরিয়ে যেত, শ্বাসকষ্ট হয়, রোগী ছটফট করে, অস্থিরতা হয়, মূত্র বন্ধ হয়ে যায়, প্রস্রাবের স্বল্পতা হয়ে যায়, চোখের পাতা ফুলে যায়, রোগীর দম বন্ধ ভাব হয়ে যায়, শ্বাসকষ্ট হয়। যদি অ্যাপিসমেল ওষুধ দ্বারা কোন রোগী, আমাদের ভুল বশত অ্যাপিসমেল ওষুধ দ্বারা কোন রোগীর এমন অবস্থা হয়, তাহলে এর প্রতিবিষটা হচ্ছে অ্যাসিড কার্বনিক। তোমরা মনে রাখবা, অ্যাসিড কার্বনিক দিলে ঠিক রোগী খাইয়ে দেওয়ার পরে কয়েক মিনিটের মধ্যে রোগী বলবে যে ডাক্তারবাবু আপনার ওষুধটা আমার সর্বদেহে শান্তির বাতাবরণ সৃষ্টি করে দিল, মনে হচ্ছে ওষুধটা সর্বদিকে ছড়িয়ে পড়ছে, আমি শান্তি উপলব্ধি করছি। কেন্সার বলছেন রোগের প্রতিবিষ অর্থাৎ মেডিসিন সিলেকশন হলে ঠিক অমন ভাবে রোগীর কাজ হয়।
তাহলে আমরা এর মেন্টাল নিয়ে বলছিলাম, ক্রন্দনশীল, খিটখিটে, ক্রূর, কলহপ্রিয়, আশাশূন্য, ভীতি এবং বিরক্তি, হিংসা, এই অবস্থাগুলি লক্ষ্য করছি। আর প্রচ্ছাবে জ্বালা, ফোটা ফোটা প্রচ্ছাব, প্রচ্ছাব ধারণের অক্ষমতা, প্রচ্ছাব কমে যাওয়া এবং শোধ। এবার কিডনি আক্রমণ হোক, বোঝা যাক আর নাই যাক, এমন ধরনের অবস্থা কিন্তু আমরা অনেক সময় লক্ষ্য করতে পারি। এইরকম ধরনের অবস্থা রোগীগুলি নিয়ে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু এক্ষুনি ডায়ালিসিস করতে হবে না। আমাদের মেডিসিন যদি জানা থাকে 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টার মধ্যে কিন্তু রোগী আরাম পাবে, ডায়ালিসিস করতে হবে না। ডায়ালিসিস করা রোগীগুলি বাঁচে না শেষ পর্যন্ত, রোগীর পয়সাও শেষ, প্রাণ শক্তিও শেষ, মরিবার মন অবস্থা হবে, অর্থও শেষ, বলবে এবার বাড়িয়ে যাও। রোগী গরম কাটো, ওই স্থানে গরম সহ্য করতে পারে না, জ্বর হোক আর জ্বালা হোক, কষ্ট হোক, যে কোনো প্রদাহ হোক, সেখানে কিন্তু গরম সহ্য করতে পারে না। অ্যাপিস্মেল কিন্তু গরম কাতর, খুব গরম কাতর, প্রস্থানে স্পর্শ কাতর, প্রচন্ড জ্বালা ফোলা, হুল ফুটানোর ন্যায় যন্ত্রণা, পিপাসাহীনতা এবং ঘুম ঘুম ভাব থাকেই থাকে। প্রদাহ স্থানে গরম প্রয়োগের বৃদ্ধি, ঠান্ডায় উপশম। অ্যাপিস্মেলের বেশিরভাগ দেহের ডান পাশে বেশি নেয় এবং প্রায় প্রত্যেক রোগের সাথে চোখের নিচের পাতা কিন্তু খোলা থাকে। জ্বর রোগী দেখতে গেলে তাই দেখলে যে গরম ঘরের মধ্যে তার জ্বরটা বেরিয়ে যাচ্ছে। অনেক সময় পাল্টের পাওয়া যায়, ঠান্ডা জায়গায় নিয়ে আসলে তার জ্বরটা কমে যায়। তার সাথে সাথে প্রচ্ছাবের স্বল্পতা, তার সাথে সাথে চোখের নিচের পাতা খোলা, প্রচ্ছাবে জ্বালা যন্ত্রণা, কষ্ট আছে, তার সাথে সাথে ওই তথাকথিত অ্যালার্জি, যেটা আমবাতা আর্টিকারিয়া বেরিয়েছে, গরম কাতর, কয়েক ডোজ অ্যাপিস্মেল দিলে কমে যাবে। মূত্রযন্ত্র আক্রমণ হওয়া, দেখা গেল বাচ্চা হওয়ার পরে সেই বাচ্চা কয়েক ঘন্টা প্রচ্ছাব করেনি, 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা হয়ে গেলে প্রচ্ছাব করেনি। এবং মায়ের লক্ষণ দিয়ে যদি মা গরম কাতর হয়, তাহলে আমরা যদি 1টা বা 2টো ডোজ অ্যাপিস্মেল অ্যাপ্লাই করতে পারি শিশুকে, তাহলে দেখা যাচ্ছে তার মূত্র নির্গমন শুরু হলো, অর্থাৎ কিডনি কার্যকারিতায় ফিরে আসলো এবং মূত্র নির্গমন শুরু হলো। হাইড্রোসেফালস, যেটা আমি বললাম মস্তিষ্কের মধ্যে হাইড্রো অর্থাৎ জল জমে যাওয়া, কেফালস অর্থাৎ মস্তিষ্ক, এই মস্তিষ্কের মধ্যে জল জমে যাওয়া বা মেনেঞ্জাইটিস, যেখানে রোগী নিদ্রা মানে তন্দ্রাচ্ছন্ন ভাবে পড়ে আছে, রোগী গরম কাতর, চোখের নিচের পাতা খুলে গেছে, বিড়বিড় করে বকছে, মাঝে মাঝে চিৎকার পেয়ে উঠছে, সেখানে কিন্তু আমাদের অ্যাপিস্মেলের একটা ক্রিয়াক্ষেত্র থাকে। আমাদের লক্ষ্য করবে প্রদাহস্থানে গরমে একটা বৃদ্ধি। অ্যাপিস বেশিরভাগই দেহের ডান পাশে আক্রমণ করে, আমি বলেছিলাম। আর একটা জিনিস তোমরা খেয়াল করবা, মায়েদের 2য় এবং 3য় মাসে গর্ভস্রাব হওয়ার প্রবণতা, 2য় এবং 3য় মাসে গর্ভস্রাব হয়ে যাওয়ার প্রবণতা। আমাদের কয়েকটা মেডিসিন আছে এরকম, সেভাইনা, পালসেটিলা, ম্যাট্রামিউর, গ্রাফাইটিস, অনেক মেডিসিন আছে। তার মধ্যে পালসেটিলা কিন্তু একটা। এই 2য় বা 3য় মাস আসলেই অ্যাবর্শন হয়ে গেল। সাধারণত 3 মাসের আগে যদি বাচ্চা নষ্ট হয়ে যায় আমরা অ্যাবর্শন বলি, পরবর্তীতে যদি আমাদের বাচ্চা নষ্ট হয়ে যায় আমরা মিসক্যারেজ বলি। 2য় বা 3য় মাসে প্রায় 2টো, 3টে, 4টে, আমার একটা পেশেন্টের কথা মনে পড়ে, 3বার না 4বার তার এরকম থেকে বাচ্চা এসছে এবং 2-3 মাসে বাচ্চা নষ্ট হয়ে গেছে। রোগীকে আমি কিন্তু অ্যাপিস্মেল দিয়ে ট্রিটমেন্ট করেছিলাম এবং ওই রোগীটার পরবর্তীতে কিন্তু অ্যাপিস্মেলের যে ক্রনিক অর্থাৎ ন্যাট্রামিউরটাকে দিতে হয়েছিল কয়েকটা লক্ষণের জন্য শেষ অবস্থায়, এবং তার গর্ভ কিন্তু দাঁড়িয়ে গেল। আমাদের এই মতো অবস্থা
হয়, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ডান পাশে ওঠেরই আক্রমণ হওয়ার প্রবণতা কিন্তু আমাদের অ্যাপিসমেলে যথেষ্ট থাকে। হুল ফুটানো ব্যথা, মেন্সের পূর্বে মেন্সের সময় একটা হুল ফুটানো ব্যথা এবং টাটানো ব্যথা আমরা অনুভব করবো যদি গরম কাটে। যদি ওইরকম ওঠেরই যদি ডান পাশ আক্রমণ করে বা পাশে যায়, অনেক সময় লাইকোপোডিয়ামের কথা চিন্তা করতে পারি। অনেক সময় বাম পাশ আক্রমণ করে যদি ডান পাশে যায় তাহলে আমরা ল্যাটিসের কথা চিন্তা করতে পারি। অথবা যদি একবারে পাস হয় ওভেরাইটিস, তাহলে কিন্তু আমরা ল্যাক্রাইনামের কথা চিন্তা করতে পারি। তাহলে এই মতো অবস্থায় আমরা কিন্তু ডিম্বাশয়ের একটা হুল ফুটানো ব্যথা এবং ডিম্বাশয়ের বিবৃদ্ধি, অনেক সময় ডিম্বাশয়ে সুইলিং হয়ে যায়, অনেক সময় ডিম্বাশয়ে মানে যাকে বলা হয় কি বলবো টিউমার বা এক্সেসিভ গ্রোথ তৈরি হয়, সিস্ট, ওভেরিয়ান সিস্ট, ইউট্রাইন সিস্ট। আর তার যে আমার কাজ কি, আমি যদি রোগীর লক্ষণ অনুসারে মেডিসিন চয়েস করতে পারি, তাহলে এই অ্যাপিসমেল বা লাইকোপোডিয়াম বা ন্যাট্রামিউর বা পালসেটিলার যে এনি কাইন্ডস অফ মেডিসিন, রোগীর ধাতুগত ভাবে যে মেডিসিনটা চয়েস হবে সেই মেডিসিনটা কিন্তু রোগীর ওই অবস্থাটা কভার করবে। ওভেরিয়ান সিস্ট আর ইউট্রাইন সিস্ট বা টিউমার বা ব্রেস্ট টিউমার বা মেন্সের পূর্বে ব্রেস্টে ব্যথা, এগুলি কিন্তু এই জায়গায় স্থানিক রোগ নয়। পিরিয়ডিক্যাল নন ফাংশন যাদের থাকে তাদেরই কিন্তু ওভেরিতে এই সিস্ট বা ইউট্রাসে টিউমার বা সিস্ট বা ব্রেস্টে গ্ল্যান্ড বা টিউমার উৎপন্ন হয় বা মেন্সের আগে স্তনে ব্যথা হয়। খুব খেয়াল রাখতে হবে, নন ফাংশন মেনস্ট্রুয়েশন থাকলে তবেই এগুলি উৎপন্ন হয়। চর্মের উপরে একটা আরেকটা ক্রনিক ডিজিজের একটা সিমটমস তোমাদের বলে দিই। কোন রোগী দেখতে গিয়ে তল পেটে চাপ দিলে যদি ব্যথা অনুভব করে, এটা কিন্তু আমাদের অ্যাপিসমেলের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। তল পেটে চাপ দিলেই ব্যথা অনুভব করে। আমরা সাধারণত যাদের লুজ মোশন থাকে, ক্রনিক ডায়রিয়া, রোজ 2 থেকে 3 বার পায়খানা করে, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু যদি তল পেটে চাপ দিয়ে ওই রকম ব্যথা অনুভব করে, আমরা কিন্তু একবার অ্যাপিসমেলের কথা চিন্তা করতে পারি। এবং অ্যাপিসমেলের এই একটা লক্ষণ খুব গুরুত্বপূর্ণ। আমি প্রথমে হয়তো বলেছিলাম যে ফসফরাস এবং অ্যাপিসমেলের মধ্যে মলদ্বারটা খোলা থাকে ডায়রিয়ার ক্ষেত্রে, বেরিয়েই যাচ্ছে তো বেরিয়েই যাচ্ছে, আটকে রাখার ক্ষমতা কম। আমরা পুরাতন ডায়রিয়ায়, আমি বলছি ক্রনিক ডায়রিয়ায়, তলপেটে চাপ দিলেই একটা ব্যথা অনুভব করে। এই লক্ষণটা ক্রনিক ডায়রিয়া ট্রিটমেন্টে অ্যাপিসমেলকে নির্দিষ্ট করে। চর্মের তরুণ বা পুরাতন আমবাগ রোদ দিয়ে গেলেই তাপ এবং গরমে বৃদ্ধি হয়। ন্যাট্রামিউরে হয় না, ন্যাট্রামিউর বিষণ্ণ বিমর্ষ সান্ত্বনা দিয়ে তার রাগ বৃদ্ধি হয়। নির্জন নিরিবিলি স্থানে থাকে এবং পূর্বের দুঃখের কথা চিন্তা করে মাঝে মাঝে দীর্ঘশ্বাস ছাড়ে, লবণ প্রিয়। এই ধরনের অবস্থা আমরা ন্যাট্রামিউরে পাই। কিন্তু অ্যাপিসমেলে আমাদের অন্য লক্ষণ, ক্রন্দনশীলতা, খিটখিটে, হিংসা, বিরক্তি, এমন ধরনের অবস্থা আমরা পাই। গরম কাতর, রৌদ্রে গেলে বা রৌদ্রের তাপে বা উনুনের ধারে বসলে, যে কোনো রৌদ্রের তাপের ধারে কাছে বসলে তার লক্ষণগুলি প্রকাশ পায়। আমবাগ, এই আমবাগ ইংরেজিতে বলা হয় আর্টিকারিয়া। এই আর্টিকারিয়া ট্রিটমেন্টে অ্যাপিস কিন্তু সুন্দর একটা কাজ। আর তোমাদের একটা ছোট্ট টিপস দিয়ে দিই, যাদের বারবার চোখে আঞ্জনা হওয়ার প্রবণতা থাকে তাদের কিন্তু অ্যাপিসমেল খুব গুরুত্বপূর্ণ। আমি বলছি না যে 100% রোগী ট্রিটমেন্ট হয়ে যাবে, 100টা রোগী পেলে 100টা রোগীর স্টাইল, অর্থাৎ ওই আঞ্জনাতে অ্যাপিসমেল ব্যবহার করলে আর 100টা রোগী ভালো হয়ে গেল, আমি তা বলছি না, হবে 90টাও হবে। আঞ্জনি হবার প্রবণতা দূর করার একটা বিশাল ক্ষমতা রাখে এই
হ্যাপি স্মেল, মনে রাখবা। আচ্ছা, এছাড়া আমরা মস্তিষ্ক প্রদাহ বা চামড়া নিয়ে স্কিন নিয়ে যে ইরিসিপেলাস, জোস্টার বা আমাদের যেটা হার্পিস প্রদাহ সংযুক্ত বা ইরাকশন যুক্ত প্রদাহ সংযুক্ত রোগে জ্বালা ফোলা, হুল ফুটানো ব্যথা আর টাটানি ব্যথা, গরম কাতর, এই ধরনের অবস্থাগুলি থাকে, আর তার সাথে মূত্রযন্ত্র যদি আক্রমণ থাকে, তাহলে আমরা কিন্তু হ্যাপি স্মেল ব্যবহার করতে পারি। দুধের মতো সাদা প্রস্রাব করে, অনেক সময় সিনাতে পাওয়া যায় দুধের মতো সাদা প্রস্রাব। শিশু দিনে স্তন্যপান করে কিন্তু রাত্রে স্তন্যপান করে না, পেকুলিয়ার ব্যাপার। শিশু দিনের বেলায় দুধ খায় মায়ের, কিন্তু রাতের আর দুধ খায় না। আর তার সাথে সাথে প্রস্রাব করলে সাদা দুধের মতন, ঘোলের মতন প্রস্রাব করে। যদিও আমরা অনেক মেডিসিন অ্যাসিড ফর সিনাতে এমন ধরনের লক্ষণ পাই, কিন্তু হ্যাপি স্মেলেও তার মধ্যে একটা লক্ষণ পাই। তাহলে আমি এই পর্যন্ত যে রোগগুলি বললাম, এছাড়াও হয়তো আরো কিছু রোগের কথা তোমরা পড়ে নিবা। আমি বললাম ইয়ার মানসিক লক্ষণ, ইয়ার অনুভূতি লক্ষণ, ইয়ার মডালিটিস যদি থাকে, তাহলে জ্বর, হাম, পক্স, হার্পিস, মেনিনজাইটিস, টনসিলাইটিস, ওভেরাইটিস, ডিপথেরিয়া, শোথ বা যে কোনো রোগ তোমরা কিন্তু ট্রিটমেন্ট করতে পারবা। তুলনীয় হিসাবে আমরা ক্যান্সারিস, ল্যাকেসিস, ব্রাইনিয়া, আর অনুপূরক হিসাবে ন্যাট্রামিউরের বড় অনুপূরক মেডিসিন হচ্ছে ন্যাট্রামিউর, অ্যাটিসের বড় অনুপূরক ওষুধ হচ্ছে ন্যাট্রামিউর, বিরুদ্ধ ওষুধ হচ্ছে রাস্টক্স। এই কথাটা এখানে একটু ছোট্ট করে 1 মিনিটের মধ্যে বলি। দেখো, যেখানে হ্যাপি স্মেল ক্রিয়াশীল অর্থাৎ কাজ করছে, সেখানে রাস্টক্স দিয়ে যদি ক্ষতি হবে। কিন্তু তুমি যদি রাস্টক্স ভুল করে দিয়ে থাকো, তাহলে পরবর্তীতে যদি তোমাদের সংশোধন হয় যে না, রুগীটা তো রাস্টক্স নয়, হ্যাপি স্মেল রুগী, তাহলে কিন্তু পরবর্তী মেডিসিন দিলে ক্ষতি হবে না। ওষুধ যেখানে ক্রিয়াশীল অর্থাৎ রাস্টক্স বা হ্যাপিস যেখানে ক্রিয়াশীল, সেখানে কিন্তু এই ওষুধের একটা বা দুটো এরা কিন্তু পরবর্তীতে ব্যবহার করা অপরাধ, রুগীর ক্ষতি হয়। আচ্ছা, এছাড়া দেখা যাচ্ছে যে কোনো রকম উত্তাপে দুপুর 3টা এবং ঘুমের মধ্যে, দেখবা ঘুমের মধ্যে বৃদ্ধি অনেক প্রাণীজাত মেডিসিনের মধ্যে আছে। প্রাণীজাত যে ওষুধগুলি তৈরি আছে, তাদের নেজা, ল্যাকেসিস, এই হ্যাপি স্মেল, অনেকের ঘুমের মধ্যে বৃদ্ধি আছে। আমি তোমাদের কয়েকটা বিষয় আগে বা বলেছিলাম যে স্পঞ্জিয়াতেও ঘুমের মধ্যে বৃদ্ধি আছে। তো দুপুর 3টায়, বিকাল বেলায় আর রোদে গরমে বৃদ্ধি হয়। হ্যাপি স্মেলের রোগী যদি মূত্র নির্গমন করা শুরু করে, তাহলে জানবা রোগী কিন্তু ভালোর দিকে যাচ্ছে। যে কোনো যন্ত্রণা, কষ্ট ঠান্ডায় উপশম। যাক, এই পর্যন্তই আমি হ্যাপি স্মেলের দ্বিতীয়টা বললাম। তোমরা বারবার করে শুনবা, ক্যারেক্টারিস্টিক সিমটমস গুলি ভালো করে বুঝবা, মেন্টাল সিমটমসটা, অনুভূতিমূলক লক্ষণটা, টোটাল চিত্রটা ভালো করে মনে রাখবা। সাথে অন্য মেডিকেল দেখে তোমরা আরো রোগ সম্পর্কে বিস্তারিত জেনে নেবা। ঠিক আছে?